এই যে গাজাতে যে জিনিসটা হয়েছে, কাশ্মীরে যে জিনিসটা হয়েছে, কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমি কিন্তু অনেক বছর ধরেও লেখালেখি করেছি। কাশ্মীরের মানুষ যদি চায় স্বাধীনতা, তাহলে তাদের স্বাধীনতা দেয়া উচিত। এবং যে ঐতিহাসিক যে ব্যাপারগুলা ছিল, কাশ্মীরে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, তারা আলাদা রাষ্ট্র চেয়েছে বা পাকিস্তানের সাথে যেতে চেয়েছে, এই জিনিসগুলা একসেপ্টেবল। কিন্তু যখনই দেখা গেছে যে সেই জিনিসটাকে একটা ধর্মীয় রূপ দেওয়া হয়েছে, জিহাদের রূপ দেওয়া হয়েছে, এবং তখন কোরআন টোরান এনে তখন বলা হয়েছে যে আমরা যেহেতু মুসলমান, সেহেতু ওরা হিন্দু, ওদের উপর আমাদের আক্রমণ করতে হবে। এই ধর্মীয় রূপটা যখনই দেওয়া হয়েছে, এই ধর্মীয় রূপটা দেওয়া হয়েছে পৃথিবীর অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলোর সাপোর্ট পাওয়ার জন্য। কিন্তু এই ধর্মীয় রূপটা দেওয়ার ফলে যেই সমস্যাটা তৈরি হয় যে আমরা যে মানবিক সাপোর্টটা তাদেরকে আর দিব, সেই মানবিক সাপোর্টটা দেওয়ার স্পেসটা আর থাকে না। এবং একই সাথে তারা এখন যেই কাজগুলো করছে, যে নিরীহ সাধারণ জনগণের উপরে সেই আক্রমণটা চালাচ্ছে। নিরীহ সাধারণ জনগণের উপর আক্রমণ চালানো কোনো অবস্থাতেই বিপ্লবের কাজ না। বিপ্লবী কোনো স্বাধীনতা সংগ্রামী মুক্তিকামী মানুষ যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করে, তারা কোনো অবস্থাতেই নিরীহ সাধারণ জনগণের উপর আক্রমণ চালাতে পারে না। এই যে আক্রমণটা হয়েছে, সেটার তো সম্পূর্ণ নিন্দা জানাতেই হবে। এবং আমি মনে করি ভারত সরকারের খুবই কঠোরভাবে এই জঙ্গিবাদ, পাকিস্তানি মদতপুষ্ট বিশেষ করে, মানে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই হুম যে পাকিস্তান থেকে এই জঙ্গি সাপোর্ট গুলা দেওয়া হয়। এবং বিভিন্ন মাদ্রাসাতে, কাশ্মীরের বিভিন্ন মাদ্রাসাতে এই জঙ্গিবাদী শিক্ষাগুলা দেওয়া হয়, বইগুলা সাপ্লাই দেওয়া হয়। সেই বইগুলা কিন্তু আমরা জানি কোন বইগুলা সাপ্লাই দেওয়া হয়, হিন্দুদেরকে কিভাবে মারতে হবে, হিন্দুরা কেন কাফের, হিন্দুরা কেন, হিন্দু বৌদ্ধ শিখ এরা কেন কাফের, এদেরকে মারার জন্য যে কোরআনের যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, সেগুলা কিন্তু কাশ্মীরের বিভিন্ন মাদ্রাসাতে শেখানো হয় এখনো। ভারতে বিভিন্ন জায়গাতে, এমনকি পশ্চিমবঙ্গেও সেই মাদ্রাসাগুলোতে এই একই বইগুলা পড়ানো হয় যে হিন্দুরা হচ্ছে মালাউন, হিন্দুদেরকে করতে হবে, হত্যা করতে হবে। সূরা তওবার যে তাফসির, সেই তাফসির গুলা শেখানো হচ্ছে। এবং আমি কাশ্মীরের বেশ কিছু ভিডিও দেখেছি, সেখানে যেভাবে কাশ্মীরের তরুণদেরকে মানে জিহাদে উজ্জীবিত করা হচ্ছে, যে কাশ্মীরে কিভাবে মানুষ মারা যাচ্ছে, যে প্যালেস্টাইনে কিভাবে মানুষ মারা যাচ্ছে, এই জিনিসগুলা দেখিয়ে দেখিয়ে বারবার বারবার দেখিয়ে দেখিয়ে একটা সাধারণ যে স্কুল বা কলেজগামী একটা তরুণ, সে যখন এই জিনিসগুলা বারবার বারবার দেখবে, তখন তার মাথাতে এই জিনিসটাই কাজ করবে যে আমারও এখন একটা কিছু করতে হবে, আমার নিজের স্বজাতিকে রক্ষা করতে হবে। এরপরে তারা ধীরে ধীরে এই জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি কিন্তু 4 ভাগে বিভক্ত হয়ে গেছিল, 2টা ভাগ হয়েছিল, চারটা দেশ দখল করে নিয়েছিল। জাপান দখল করে নিয়েছিল। জাপান এবং জার্মানি, এই 2টা দেশ মোটামুটি মিত্রবাহিনীর মানে কর্তৃত্বের ভিতরে ছিল। দীর্ঘদিন তারা মিত্রবাহিনীর যে মানে আইন কানুন মেনে চলতে তাদের বাধ্য হতে থাকতে হয়েছে, তাদের সেনাবাহিনী পর্যন্ত ছিল না। আপনি খেয়াল করেন যে এই সমস্ত দেশে কিন্তু এরকম জঙ্গিবাদী কাজকর্ম হয় নাই, বরঞ্চ জার্মানি এবং জাপান পৃথিবীর সবচাইতে শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সবচাইতে এগিয়ে থাকা 2টা দেশ। এখন বর্তমান বিশ্বে জাপান এবং জার্মানি 2টা সব দিক থেকে এগিয়ে থাকা দেশ। ওদের যে টেকনোলজি, সেই টেকনোলজির কোনো তুলনা হয় না। জাপানি টেকনোলজি এবং জার্মান টেকনোলজি, জার্মান গাড়ি, হুম এই হুম জিনিসগুলোর কোনো তুলনা হয় না। এরা এরা কিন্তু দীর্ঘদিন মানে মিত্র বাহিনীর যে দমন পীড়ন, মিত্র বাহিনী যখন একটা দেশ দখল করে নেওয়া হয়, তখন কিন্তু তারা মানে ভালো কাজ করে না, খুব ভালো কাজ করে না। এটা কিন্তু আসলে সবসময় খারাপ কাজই করে, তাদেরকে নানা ধরনের নিয়মের ভিতরে রাখে, নানা ধরনের নিষ্পেষণের ভিতরে রাখে। জার্মানি এবং জাপান কিন্তু দীর্ঘদিন এরকম ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে অনেকগুলো দেশই ছিল, ভিয়েতনাম ছিল, ভিয়েতনামে আমেরিকা যে কাণ্ড ঘটিয়েছে, অবশ্যই নিন্দনীয় কাজ ঘটিয়েছে। ভিয়েতনামে দীর্ঘদিন আমেরিকা গণহত্যা চালিয়েছে, মানুষ হত্যা করেছে। কিন্তু ভিয়েতনাম থেকে কিন্তু আমরা দেখি না যে এরকম কোন জঙ্গি গিয়ে মানে বোমা মারতেছে, প্লেনের উপর বিমান নিয়ে ঢুকে যাচ্ছে, এই জায়গায় সেই জায়গায় নিরীহ মানুষকে মারছে। ভিয়েতনামে দেখি না, জাপানে এরকম ঘটনা ঘটে না, জার্মানিতে এরকম ঘটনা ঘটে না, ইউরোপের কোনো দেশে এরকম ঘটনা ঘটে না। শুধুমাত্র ইসলামী দেশগুলোর সাথে যখন কোনো একটা ক্ল্যাশ হয়, তখন আমরা দেখি যে সাধারণ নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে, জঙ্গি সংগঠন এখানে তৈরি হচ্ছে। এখন এই বামপন্থীরা যে ব্যাখ্যাটা দেয় যে ওরা নিষ্পেষণের শিকার, ওরা ঔপনিবেশিক শাসনের শিকার। কিন্তু ঔপনিবেশিক শাসন নিষ্পেষণ এগুলো তো অন্য দেশেও হয়েছে, জাপানে হয়েছে, জার্মানিতে হয়েছে, অনেক দেশে হয়েছে, ল্যাটিন আমেরিকাতে কত বছর ধরে, আফ্রিকাতে কত বছর ধরে, মানে পশ্চিমা যে উপনিবেশ ছিল, এবং আফ্রিকাতে যে কাণ্ড তারা ঘটিয়েছে, বিশেষ করে ইউরোপিয়ান কয়েকটা দেশ আফ্রিকাতে মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে, সেগুলোর অবশ্যই আমরা নিন্দা জানাই। কিন্তু আমরা কিন্তু এরকম দেখি না যে আফ্রিকা থেকে কোনো একটা বৌদ্ধ বা খ্রিস্টান জঙ্গি সংগঠন গিয়ে এটা করছে।
সেগুলা খুবই সামান্য। ভারতেও তো মানে ভারত এখন এই যে সমস্যাটা হচ্ছে যে এই ইসলামী জঙ্গিবাদের কারণে একটা হিন্দু জঙ্গিবাদ উত্থান ঘটছে, এবং ইউরোপেও আমরা দেখতে পাচ্ছি যে ডানপন্থী শক্তিগুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই জিনিসগুলার কারণ তো আমরা পরিষ্কারভাবে বুঝি যে এবং ইসলামকে, ধর্মকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এই জিনিসটা নিয়ে দিয়ে যখনই মানে একটা কাচের ইসের ভিতরে ঢুকিয়ে রাখা হবে যে এটাকে ধরা ছোঁয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত তো এই সমস্ত সমস্যার থেকে নিষ্কৃতি নাই। আবারও আমি বলছি যে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কিন্তু আমরা থাকতে চাই, কিন্তু যখন তারা এই ধরনের কাজ করবে, এই ধরনের জঙ্গি, এখন কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে কাশ্মীরের যে আহ মানে কাশ্মীরের অবস্থা কিন্তু এখন আগের থেকে অনেক ভালো, অনেক বেটার। ভালো পাত্রবাজি বন্ধ। জি আচ্ছা ভাই, একটা প্রশ্ন, আপনি চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে কেন স্বাধীনতা দরকার যে কোনো জাতিগোষ্ঠীর, কিন্তু কাশ্মীরের স্বাধীনতা দেওয়া যদি হয়, যেমন আপনি কিন্তু চমৎকার ভাবে বলেছেন, আর কিছু বলার থাকে না, আমি একটু টাচ করে যাই। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা কিন্তু পাকিস্তানি নিরীহ আমরা দেখি নাই মুক্তিযোদ্ধারা এমন কোনো কাজ করেছেন যেটা আসলে যুদ্ধের নীতিমালা বহির্ভূত হয়, সিভিলিয়ানদের মারা, ধরে ইয়ে করা, এরকম কোনো কাজ হয় নাই, যে কারণে আমরা মুক্তিযুদ্ধে সফলতা অর্জন করেছি। এখন কিন্তু আমরা গর্বের সাথে বলি আমরা বাংলাদেশি, 1971-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা যদি এরকম অপরাধ করতেন নিরস্ত্র মানুষের, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক সমর্থন পেতাম না, যেটা হামাস পাচ্ছে না। হামাস যে কাজটা করেছে 7th of October, এরপরে তো তাকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ কারণ নাই। কাশ্মীরে যদি স্বাধীন হয় তাহলে তো এই কাশ্মীরের যে কাশ্মীরি রেজিস্ট্যান্স, লস্করে তৈয়বা এরা হবে এক একটা মন্ত্রী। যেমন আপনি আসিফ ভাই যদি একটু উদাহরণ দেই, আমার এই উদাহরণটা দিতে লজ্জাই লাগে, কারণ আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই না? তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি কিনা একটা সময় আবার এই রাজাকার, জামাত শিবির বা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ছিলেন, সেই আসিফ নজরুল, তিনি স্বঘোষিত জঙ্গি হারুন ইজারের সাথে তিনি খুব খোঁজ গল্প করছেন এই কাশ্মীর হামলার দুই একদিন আগে বা পরে বোধহয়। তো এই জঙ্গিদের সাথে মিলেমিশে তিনি এখন এটাকে ঐক্য বলবেন না কি করবেন, এখন এরা যখন এরকম মিলেমিশে একত্রিত হয়ে যায়, তখন এটা নিশ্চিত থাকা যায় যে জঙ্গিবাদীদেরকে কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেওয়া হচ্ছে, তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে যে না তোমরা যেটা করছো তাদের স্বীকৃতি দেওয়া। তো এই ক্ষেত্রে কাশ্মীরের যে জঙ্গিরা, যারা মনে করে না যে নারী স্বাধীনতা থাকবে, তারা মনে করে শুধু জিহাদ আর জিহাদ, তো তাদের আপনি স্বাধীনতা দিলে আলটিমেট তো জঙ্গিদের স্বাধীনতাই দেওয়া হচ্ছে, যারা নারীদেরকে ধরে ধরে পেটাবে, বস্তাবন্দি করবে এবং সমকামীদের হত্যা করবে। তো তাহলে তাদের স্বাধীনতার রাস্তা তো তারাই নষ্ট করছে না, আসিফ ভাই, যারা সাধারণ মানুষ কাশ্মীরের। স্বাধীনতা যে অর্থটা, সেটা তো এমন না যে বেশিরভাগ মানুষের স্বাধীনতা মানে তো প্রত্যেক নাগরিকের অধিকার সেখানে সংরক্ষিত হতে হবে। যদি এরকমের অবস্থা হয় যে সেখানে শুধুমাত্র একটা গোষ্ঠী সেই সুবিধাটা পাবে, স্বাধীনতার সুবিধাটা পাবে, তাহলে তো সেটাকে তো আমরা স্বাধীনতা বলতে পারি না। এখন এই যে তারা যে একটা শরিয়াতান্ত্রিক কাশ্মীরের যে জঙ্গি সংগঠনই এখন বলতে হচ্ছে, কিছু করার নাই। আগে তারা স্বাধীনতা সংগ্রামী ছিল এক সময়, কিন্তু এখন তো আর সেটা নাই, এখন তো তারা জঙ্গি সংগঠন। এখন যে এই জঙ্গি সংগঠনগুলা যারা এই কাজগুলা করছে, তারা যদি একটা স্বাধীন দেশ পায়ও, তাহলে তারা সেখানে কি করবে? তারা টর্চার করবে, মানুষকে টর্চার করবে। যেমন কাশ্মীরের যে হিন্দু পণ্ডিতরা ছিল, তাদের উপর একটা বিরাট হত্যাকাণ্ড তারা চালিয়েছে, জঘন্য হত্যাকাণ্ড তারা চালিয়েছে। এইটা তারা যদি তারা কখনো ক্ষমতা পায়, স্বাধীন দেশ পায়, তাহলে তো তারা আরো ভয়ঙ্কর নারকীয় অবস্থা ঘটাবে। এই জিনিসগুলা তো আগে তো আমাদের এই জিনিসটা শিওর হতে হবে যে তাদের কাছে অন্য মানুষরাও নিরাপদ, যারা ধর্মীয় সংখ্যালঘু, যারা যৌন সংখ্যালঘু, তারাও নিরাপদ থাকবে। এই জিনিসটা যদি আমরা নিশ্চিত না হই, তারা যদি শুধুমাত্র মানে সংখ্যাগুরুর কর্তৃত্ব সেখানে যদি স্থাপন করতে চায়, তাহলে তো আমরা সেই ভরসাটা পাই না যে তাদের স্বাধীনতার পক্ষে আমরা কথা বলবো। তাহলে তো আমরা কিভাবে স্বাধীনতার পক্ষে কথা বলবো? এই যে আপনি হারুন ইজারের যে ইয়াটা দেখালেন, সেই জিনিসটা আমিও দেখেছি, এবং খুবই মর্মান্তিক একটা বিষয়। আমি আপনাকে আমার কাছে বেশ কিছু হারুন ইজারের বেশ কিছু ভিডিও আছে, আমি কি একটা দুইটা আপনাকে দেখাবো যেখানে এই হারুন ইজার কি বলছে আসলে। তাহলে আমি সেই জিনিসটা শেয়ার দিচ্ছি, দেখেন আপনি। আমি একটু এটাকে ইয়ে করি, দেখতে যেন সুবিধা হয়। জি দেখেন, আমি একটা ভিডিও দেখাচ্ছি, হারুন ইজারের একটা ভিডিও। এটা ভিডিওটা কি আপনি আগে দেখিয়েছিলেন? না, আমি এটা দেখি নাই। আচ্ছা, আপনাকে তাহলে আমি দেখাচ্ছি, একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একবার সব কাফেরদের অনেক গণনা, মক্কার মধ্যে আবু তালেব ছিল ওনার সাথে, মদিনার মধ্যে ইহুদিদের সাথে চুক্তি করে গেছিলেন।
কারণ করছেন কিনা একটা পক্ষে চুক্তি করছেন ইহুদিদের। তো এইভাবে চুক্তি, শান্তি, লড়াই সবটা কৌশল, এটা নিয়ে বুঝতে হবে আমাদেরকে। খালি আপনি কৌশলহীনভাবে আপনি কথা বলে সেটা হবে না। যেটা আইএস করছিল, সবাই দুশ্মন, সবাই দুশ্মন মানে স্যার, শিয়াদেরকেও, ইহুদিদেরকেও, বাঙালিদেরকেও, পাকিস্তানের, মানে সব এদের খারাপ। তোর ধ্বংস হয়ে গেছে, বাড়াবাড়ির পরিণাম, ঠিক কিনা? বাড়াবাড়ির পরিণাম। আবু বকর বাগদাদি ভিডিও দেখাচ্ছে, এই এটা আমাদের টার্কি রাজ্য, তুর্কিস্তান, আর হাজার বেলাদি তুর্কিয়া, এটা বেলায় আফগানিস্তান, এটা আফগানিস্তান রাজ্য আমাদের, মানে তাদের রাজ্য ভাগ করতেছে। তুর্কি যেটা আমি বলছি যে এবার তো তোর হাত দোকানে পাইছে তোমাদেরকে, এবার তুর্কিস্তান এবার আমেরিকা থেকে মানেছে ওরা, 1-2-3 সপ্তাহের মধ্যে ওরা শেষ। আবেন কিছুই নেই, বলতেছে বাংলাদেশও আছে। কি এটা, মানে এটা ওনাদের রাজ্য, আইএস এর রাজ্য, কয়টা গ্রুপ আছে আল্লাহ জানে একে, আবার এই আইএস এর। যাই হোক, তো কথাটা বলে ফেললাম। এটা আবার কোনো কেউ বিদেশ থেকে বলি নাই, আমি বিদেশ থেকে বলি নাই, বিদেশ থেকে বলি নাই। নিঃসন্দেহে যাদের যে সব সংগঠন নাম নিয়েছে তাদের মধ্যে এখলাস আছে, কি আছে? এখলাস আছে, কি আছে তাদের মধ্যে? এখলাস আছে তাদের মধ্যে, আপনি এখলাসের কথা সন্দেহ করতে পারবেন না। এখলাস আছে, নিষ্ঠা আছে, তাকওয়া আছে। আবু বকর বাগদাদি কি নাউজুবিল্লাহ কোনো মুনাফিক ছিলেন? নাউজুবিল্লাহ উনি কি এরকম বাতিল ছিলেন? ভাই না, উনি নিঃসন্দেহে মুজাহিদ ছিলেন, অনেক বড় মুত্তাকি ছিলেন, ওরা আল্লাহর বলি বুজুর্গ ছিলেন। আল্লাহ পাক তাকে সাহায্য মর্যাদা আল্লাহ পাক কি করছেন? আল্লাহ পাক তাকে দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু ওই সবগুলো ছিল একেবারে সবগুলো কি ছেলে খেলার কৌশল এগুলো। আসাদ ভাই, আপনি কি শুনতে পাইলেন যে আবু আমি বাগদাদি জি সম্পর্কে হারুন নিজার কি বললেন, কি বললো, আপনি কি শুনতে পেলেন? জি শুনতে পেয়েছি, এবং মুত্তাকি ছিলেন, এইগুলো থেকে তো আল্লাহর স্পষ্ট ওলি জি। ছিলেন। শুধুমাত্র তার সাথে যে সমস্যাটা, যে তার কৌশলটা, মানে হারুন নিজার সমালোচনা করছে, কৌশলটা ঠিক ছিল না, কিন্তু যে উদ্দেশ্যটা হুম, কিন্তু হারুন নিজারেরও যা, এই বাগদাদিরও তা। আচ্ছা, এই ভিডিওটা তাহলে শেষ করি, শুনে না একটু। জি ইসলাম এভাবে আসবে না। রসুল্লাহ পুরো জীবন উনি মক্কাজিদের প্রতিনিধি, তিনি অনেক বড় স্ট্র্যাটেজি তিনি কি করেছিলেন, লালন করেছিলেন তিনি। সিয়তকে ফলো করতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা এই ভিডিওটা শুনলাম, আরো একটা মারাত্মক ভিডিও আছে, আমি সেটা পরে এক সময় আপনাকে দেখাবো। সেটার ভিতরে একদম প্রকাশ শেষে ইসের কথা বলছে, যে এই ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর এদের প্রশংসা করছে একদম প্রকাশ্যে। এই জি রকমের একটা চিহ্নিত জঙ্গি, হেফাজতে ইসলামের একদম চিহ্নিত জঙ্গি, যে প্রকাশ্যে বাংলাদেশে বসবাস করে প্রকাশ্যে আইএস এর মতো একটা সংগঠনের, আইএস এর মতো একটা জঙ্গি গোষ্ঠীর প্রধান, সেই প্রধানের প্রশংসা করে যে তার মুত্তাকি লোক, ইখলাস আছে, হুম। ঈমান আকীদা সব ঠিক আছে, খালি কৌশলটা নিয়ে একটু সমস্যা ওনার। কৌশলটা এইভাবে, মানে সবার সাথে যুদ্ধ করলে হবে না। প্রথম উনি যেটা বলতে চান যে মুহাম্মদের মতো প্রথম দফা একটু সবার সাথে সুসম্পর্ক করে টোরে, পরে গিয়ে জঙ্গিবাদী কাজকর্ম করবে আর কি। উনি এই কৌশলটা নিয়ে একটু চিন্তিত। কিন্তু এই যে হারুন ইছাররা যেই ধরনের, মানে দেশ চাচ্ছে, বাংলাদেশে যেই ধরনের মতাদর্শ নিয়ে আসতে চাচ্ছে, এটা তো খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক। এবং বাংলাদেশের এই উপদেষ্টা আসিফ নজরুল যে এদের সাথে মানে ঘনিষ্ঠতা, এটা তো অনেক আগে থেকে জানা আমাদের, যে আসিফ নজরুলের কথা তো আসলে নতুন করে কিছু বলার নেই। সে তো পুরনো পাপী, সে তো জাহানারা ইমামের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে পেছন থেকে ছুরি মেরে পুরা আন্দোলনের শুনে একদম ধ্বংস করে দিয়েছিল। মানে যে গণ আদালত গঠিত হয়েছিল, সেটার যে দলিলপত্র ছিল, সেই দলিলপত্র সে নিয়ে চম্পট দিয়েছিল। সে তো পুরনো পাপী, তাকে তো নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আম, আসিফ ভাই, এই যে কাশ্মীরের স্বাধীনতা নিয়ে বলছিলাম, এবং আমরা দেখি স্বাধীনতা তখন চাই, যেমন পাকিস্তান আমাদেরকে কিন্তু শোষণ করত, সরাসরি শোষণ করতো আমাদের। আসলে কোনো ভূমিকাই ছিল না এই দুই পাকিস্তান মিলিয়ে। সেটা সামরিক বাহিনীতে অংশগ্রহণ বলেন, অর্থনৈতিক বা বিভিন্ন অফিস আদালত সবকিছুতেই পশ্চিম পাকিস্তানের লোকজন ছিল। আমরা কাশ্মীরের আমি নিজেও গেছিলাম, দেখেছি তাদের ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের অগ্রাধিকার দেওয়া হয় পড়াশোনার জন্য, যেন তারা পড়াশোনা করে আরো এই জঙ্গিবাদ থেকে সরে আসে। এমনকি 2023-24 বাজেট আমি দেখছিলাম, মোট বাজেট ছিল 1,18,390 কোটি টাকা, সেখানে 56% কেন্দ্র দিছে। এখন যদি কাশ্মীরের কাছ থেকে যদি গাছপালা বা ধন সম্পদ নিয়ে যাইতো কেন্দ্র, তাহলে বুঝতাম যে না, তাদের ভাষায় ভারতীয় হিন্দুস্থানিরা কাশ্মীর থেকে চীনে, উল্টা 56% কাশ্মীরের মোট বাজেটের 56% দিচ্ছে কেন্দ্র।
এতে তো আমি দেখি ভারতের লস, এবং মিলিটারি পুলিশের বেতন ওইখানে কি দিতে হয়, বেশিরভাগ মিলিটারি, ওইটা আর বাদ দিলাম। তো এইখানে স্বাধীনতার একটা বিষয় থাকে, হ্যাঁ, তাদের এরপরে তারা যদি সাপ্রেশন মনে করে কোনো কিছু ছাড়াও তাদের স্বাধীনতার দরকার, কিন্তু এই জঙ্গিবাদীদের হাত থেকে কে বাঁচাবে? আপনি এই যে হারুনিজারদের দেখাইলেন, তাদের এখন যদি আসিফ ভাই, এখন যদি বেশিরভাগ মানুষও বলে যে তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের চাই, যদিও বাংলাদেশের বেশিরভাগ মানুষ হারুনিজারদের চায় না, চাইলেও এখন তাদের স্বাধীনতা তো আমরা আসলে তো মানে যদি আমরা দেশকে ভালোবাসি বা এই দেশের উপত্যকার ভালো চাই, তাহলে তাদের স্বাধীনতা দেওয়া যায় না, কারণ হচ্ছে তারা একটা ধ্বংস করে ফেলবে, এবং যে ধ্বংস যে করবে সেখানে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারাও মারা যাবে। আমরা তো চাইবো না নিশ্চয়ই তারা মারা যাক। এই কাশ্মীরি একজনের কথা আমরা যদি একটু শুনি আসিফ ভাই, আহ আমি এটা আনমিউট করি। এই ব্যক্তির চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে যে সে কতটা ব্যথিত। তো তার বক্তব্যটা একটু আমরা শুনি, তাহলে এই জিহাদ যে কি জিনিস সেটা একটু আমরা কিছুটা হলে বুঝতে পারবো। टेररिस्ट अटैक होता है तो कश्मीर के पॉलिटिशियंस, कश्मीर के लोग आ जाते बोलने की कश्मीरियत, इंसानियत, लॉर्ड आलसन के हमें तो इससे कोई लेना देना नहीं है, ये तो टेररिस्ट अटैक था। अगर आप पिछले 10-12 साल के टॉप 10 हाई प्रोफाइल टेररिस्ट देखेंगे कश्मीर से, तो वो कोई पाकिस्तान से आए हुए लोग नहीं है, वो सभी कश्मीर बॉर्न है जो कोई टेररिस्ट ऑर्गेनाइजेशन बाद में ज्वाइन करते हैं। আমি একটু যারা হিন্দি বলছেন না তাদের একটু বলার চেষ্টা করছি, যে তিনি বলছেন যে কিছু হলেই বলা হয় যে এরা কাশ্মীরি না, এদের সাথে তো সেই জিনিসটা তিনি ব্যাখ্যা করছিলেন যে যতগুলো কাশ্মীরে হামলা হয়েছে এ পর্যন্ত তাদের সাথে ইনভলভ যারা, তারা খুঁজলে দেখা যায় কাশ্মীরি, এবং তাদের এই যে ধর্মের ব্যাপারটা তিনি পরিষ্কার করবেন এখানে। एज अ कश्मीरी, अगर आप टूरिस्ट से पैसा छाप रहे हैं, इट्स योर रेस्पॉन्सिबिलिटी कि वो सेफ रहे। একজন কাশ্মীরি হয়ে আপনি যদি ট্যুরিস্টদের কাছ থেকে অর্থ ইনকাম করেন, তাহলে আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে যে সেই মানুষগুলোর নিরাপত্তা দেওয়া। अगर आपका बेटा कोई टेररिस्ट ऑर्गेनाइजेशन ज्वाइन करता है तो चाहिए कि वो मरे। আপনার যদি কোনো সন্তান বা আত্মীয় কেউ যদি টেররিস্ট অর্গানাইজেশনে জয়েন করে, তাহলে আপনি চেষ্টা করবেন যে ও মরুক, অন্য কাউকে না মারুক, এটা তিনি বলতে চাইবেন। আমরা যেটা আসিফ ভাই দীর্ঘদিন ধরে 1 দশকের বেশি সময় ধরে যে চেষ্টাটা করছেন যে নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, টেররিস্ট হলে তাকে ধরিয়ে দেওয়া। ना कि वो आदमी जो कर्नाटक में कोई कॉरपोरेशन में थका हुआ पैसे जमा कर रहा है कि कश्मीर जाऊंगा घूमने और फिर वहां पे गोली मार देते उसे। কাশ্মীর যাওয়ার পরে একজন কর্ণাটক থেকে যে মানুষটা সারা জীবন পয়সা মানে অর্থ সংগ্রহ করছেন যে কাশ্মীর ঘুরতে যাবেন, সেই মানুষটা তো মরবে না, মানে কাশ্মীর এসে সে কেন মরবে? মরলে আপনার যে ছেলে যে জিহাদি হয়েছে ও মরুক, এটাই তিনি বোঝাচ্ছেন। या फिर कोई जिंदगी से हारा हुआ यात्रा करने जा रहा है, उसे गोली मार देते हैं। যারা ওইখানে আপনি জানবেন যে পেহেলগামী কিন্তু তীর্থযাত্রায় যান বিশাল সংখ্যক মানুষ, অমরনাথ এবং আরো কিছু তীর্থ স্থান রয়েছে, সেখান থেকে কাশ্মীর পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছে। এখন যদি সৌদি আরব থেকে সকল মুসলমানকে তাড়িয়ে দেওয়া হয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা কিন্তু কাবায় যেতে চাইবেন। তীর্থযাত্রা, তীর্থস্থান তো আর এটা নাই হয়ে যায় না, ভেঙে ফেললেও ওইখানেই যাবেন। তো এটি তিনি বলছেন যে কেন তীর্থযাত্রীরা মারা যাবেন। बच्चे बोल रहे हैं कि कश्मीर घूमने जाएंगे, माँ बोल रही है सेफ नहीं होगा, बाप उनकी जिद मान लेता है, कश्मीर जाता है और वहां पे उसे गोली मार देते हैं। একটি বাচ্চা বায়না ধরে যে কাশ্মীর বেড়াতে যাব, তখন মা বলে না না ওখানে যাওয়া যাবে না, সেফ না। বাবা রাজি হয়, যাওয়ার পরে সেই ছেলেটির মাথায় যখন গুলি মারা হয়, তিনি বেদনার কথা বলছেন। আসিফ ভাই, আমি একটু বেশি লম্বা নয়, আমি একটু ভিডিওটা দেখাই কেমন, মানে একজন কাশ্মীরির মুখ থেকে, যেটা এইটা আসলে খুব মানে আমাকে খুব দাগ টানছে যে এই মানুষটা একদম স্ট্রেট ফরওয়ার্ড যে সত্য কথাগুলো বলছেন, যে কথাগুলো আমরা বলছি যে আমাদের মুরতাদ, নাস্তিক, কত কত কথা বইলা, মানে তারা যে অর্থে বলে গালির অর্থেই বলে, আমরা যদিও তাই। তো এখন এই বাংলাদেশের মানুষও দেখুক, তাদের কাশ্মীরিদের মধ্যেও এরকম মানুষ আছেন। तुम्हारे कैंडल मार्च करने से कुछ नहीं होगा, आप वो कैंडल लाइए, उसे पिघलाइए, उसका डिल्डो बना के अपनी गांड में डालिए। এখানে কি বলছেন নিশ্চয়ই মানে দর্শকটা বুঝেছেন, তিনি বলছেন যে ক্যান্ডেল মার্চ টার্চ করে কোনো লাভ নাই, ওই ক্যান্ডেলটাকে বিশেষ শেপে রূপান্তর করেন এবং তারপর বিশেষ জায়গায় ভরে রাখেন। মানে সে খুব ক্ষুব্ধ হয়ে, মানুষটার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কতটা বোধহয় 1-2 দিন ঘুমান নেই। এই হামলার পরের ভিডিও। ये जो अभी हार्ट, ब्रोकन हार्ट इमोजी आ रही है कश्मीर से, ये लाफिंग इमोजीज होती है अगर सिविलियंस की जगह ये आर्म्ड फोर्सेस रहते। বলছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে এখন কাশ্মীরিদের মধ্যে যারা খুব স্যাড ইমোজি দিচ্ছেন, তারা ওইখানে লাফিং অথবা লাভ ইমোজি দিতেন যদি ওইখানে মিলিটারি মারা যাইতো, क्योंकि डिफेंड नहीं कर सकते ना। যেহেতু সিভিলিয়ান মারা গেছে, ওইটার তো ডিফেন্ড কাশ্মীরেরা চাইলেও, মানে যারা ওই টেরোরিজম বিশ্বাস করে, একটু সুটেড বুটেড, তারা তো চাইলেও হা হা দিতে পারছে না বা লাভ রিয়েক্ট দিতে পারছে না, যেহেতু সিভিলিয়ান। মানে মিলিটারি মরলে এই যে একই চিত্র, ভিন্ন চিত্র কেন? सिविलियंस की मौत, कश्मीर से गवर्नमेंट को 12,000 करोड़ का रेवेन्यू आता है इस साल का करीबन,
और बजट में इनको 1,18,000 करोड़ मिल जाते हैं। বাজেটে 12,000 যুক্ত হয় কাশ্মীরিদের কাছ থেকে এবং 1,18,000 যুক্ত হয় সেন্ট্রাল থেকে, এটা তিনি বলছেন। ये जो सरप्लस मिल रहा है ना इनको इन्हीं स्टेट से आता है, कर्नाटका से, महाराष्ट्र से, जहाँ के लोगों को इन्होंने मारा है। এটা তো খুব মানে ব্যথার কথা যে যারা আসলে ওইসব স্টেট থেকে আসিফ ভাই, কেন্দ্রে যে টাকাটা আসে বিভিন্ন স্টেট থেকেই তো আসে, তাদের ট্যাক্সের টাকা, তো সেই ট্যাক্সের টাকা দিয়ে যে কাশ্মীরকে উন্নয়ন করা হয় সেই ওই কাশ্মীরেই হামলা করছে, মানে সেই ট্যাক্স যারা প্রদান করে তাদেরকে হামলা করছে। যেমন পশ্চিমের দেশে অনেক মুসলমানরা আইসা থাকে, এই মানে এইখানকার নাগরিকের ট্যাক্সের টাকা দিয়ে তো তাদের প্রাথমিক ভরণ পোষণ ব্যবহার করা হয়, তাই না আসিফ ভাই? এরপরে সে তারা সরিয়ে চায়, মানে কত বড় গাদ্দার হইলে পরে এই কাজটা করা হয়। আমি নিজে দেখছি আসিফ ভাই, বড় বড় পাহাড় কেটে টানেল, ভেতর থেকে টানেল বানানো হচ্ছে, মানে এটা অনেক ব্যয়বহুল প্রকল্প শুধুমাত্র কাশ্মীরের সাথে যেন এই যে রুট গুলা তাড়াতাড়ি হয়, নইলে কাশ্মীরের রাস্তা খুব ভয়ঙ্কর। আস্তে 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 এই ধরেন 1 কিলোমিটার ডিস্টেন্স দেখা যাচ্ছে এখান থেকে ওইখানে ভাই, ওটা যেতে সকাল শুরু করলে যাত্রা বিকেল হয়ে যায় ওই জায়গাটুকু যেতে, পাহাড়ের চতুর্দিক থেকে ঘুরে ঘুরে যেতে হয়। তো এই যে ব্যয়, এই যে প্রকল্প উন্নয়ন, সেটার তো সাথে তো এরা গাদ্দারি করতেছে এই টেরোরিস্টরা। हमारी रेस्पॉन्सिबिलिटी नहीं, टेररिस्ट अटैक था। वो लोगों का कॉन्फिडेंस कहाँ से आया इतना? विदाउट लोकल सपोर्ट वो ऐसा कुछ कर ही नहीं सकते। যারা টেরোরিজম ছড়া, এই যে টেরোরিস্ট হামলা করলো, তারা লোকালদের সাপোর্ট ছাড়া তো ওদের সাহস হইলো কোথা থেকে, এত কনফিডেন্স পাইলো কোথা থেকে? এটা বলছেন আসিফ ভাই, বোধহয় এটা বিব্রতই লাগছে যে আমি একটু অনুবাদ করে দিচ্ছি, অনেকে হিন্দি বলছেন না বা অ্যাপ্রোপ্রিয়েট ইয়েতে, আমিও ভালো বুঝি না, কিন্তু চেষ্টা করছি। ঠিক আছে, আপনি অনুবাদ করে দেন। হ্যাঁ, 3 बजे उन्होंने गोली मारी, कल का खाना तो उन्होंने कहीं पे खाया होगा। বলতেছেন যে 22 তারিখ যে হামলাটা হইলো, 22 এপ্রিল 3টার সময় হামলাটা হয়েছে, ওরা এই 3টার সময় হামলাটা করছে, এর আগে কোথাও না কোথাও তো খাবার খাইছে, মানে বিকাল 3টার সময় হামলাটা করছে, সকালে করছে কি? কোনো না কোনো বাড়ির তো সে মেহমান ছিল ওই কাশ্মীরের আশেপাশে, এটাই উনি বলছেন। आई एम प्रीटी श्योर उन्होंने वाजवान खाया होगा कल। ওই মেহমান ওয়াজমান বলা হয় ওরা আর কি। হ্যাঁ, जंगल में तो नहीं रह सकते ना वो बंदूक लेके। दे नीड लोकल सपोर्ट, दे नीड लोकल सपोर्ट, दैट कॉन्फिडेंस कि हम ऐसा कर सकते हैं। किसी और स्टेट में तो ऐसा नहीं कर सकते कि कहीं पे भी टूरिस्ट को गोली मार दी, नहीं होता ना। ভারতের অন্য স্টেট গুলোতে এরকম হবে না, এমনকি পশ্চিম বাংলা যেখানে একটা সময় মাওবাদী ছিল, ওই মাওবাদীরা কোনো লোকাল সাপোর্ট পাবে না। কিন্তু এটা তো খুব দারুণ কথা যে ও জঙ্গলে তো থাকতে পারবে না বন্দুক নিয়ে, নিশ্চয়ই লোকাল সাপোর্ট ছিল, সে প্রিটি শিওর যে লোকাল সাপোর্ট ছিল। It's your responsibility, it's your problem. You guys, because of you guys it is there. You guys started it. You guys have celebrated them as heroes for very long. That's where the confidence comes from. ऐसे ही कर्नाटका में तो कोई नहीं आ सकता ऐसे ही, मतलब बंदूक लेके कि गोली मार दूंगा कहीं पे, नहीं होता ना। पॉलिटिशियंस तो तुम्हारे बिके हुए, जनरेशनल बिके हुए सभी। मैं तो बोलता हूँ, हमेशा से कहता रहा हूँ कि डोंट गो देयर फॉर टूरिज्म। जब भी कश्मीर আসিফ ভাই, এই যে শেষে একটা কথা বললেন যে তোমরা এই জঙ্গিদেরকে হিরো ভাবো বলে ওরা 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 এই কনফিডেন্সটা পায়। আমি ওই বুরহান বানি নামের এক সন্ত্রাসী, যাকে মারা হয়েছিল, ইন্ডিয়ান মিলিটারিরা তারে গুলি করে মেরে ফেলছে, বড় ধরনের এক জঙ্গি, তারে হিরো ভাবে লোকালরা, মানে মানে মুজাহিদিন। এবং আমরা বাংলাদেশে দেখি আসিফ ভাই, এই সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে হিরো ভাবতো, এরা মিছিল করছে না বাংলা হবে আফগান, আমরা হব তালিবান। আসিফ ভাই, পুরো বিশ্বের মধ্যে যে মুসলমানদের ক্ষতি ওসামা বিন লাদেনের মতো মোহাম্মদ করে নাই, এটা বলতে গেলে, মানে আধুনিক বিশ্বে। তো হ্যাঁ, মোহাম্মদ আইডিওলজি দিয়ে গেছে, সে আইডিওলজি, অনেক ধর্মে অনেক আইডিওলজি ছিল, সেগুলো বাতিল হয়ে যেত, কিন্তু হাতে কলমে দেখাই দেওয়া যে হ্যাঁ মুসলমানদের মধ্যে সন্ত্রাস কিরকম হারে মজ্জায়, তারই কিন্তু হিরো ভাবে আসিফ ভাই। তো আরো তো নতুন জঙ্গি তৈরি হয়। বাংলাদেশে হোলি আর্টিজান হামলা, এই দুটো যদি আপনি একটু মিলাই দিতেন, এবং এই ভদ্রলোকের নাম আমি জানি না, তিনি যেভাবে ব্যাখ্যা করছেন, এবং তিনি একজন কাশ্মীরি বলেছেন আমি যদি ভুল না করি, এই ব্যাখ্যাগুলোর সাথে আমাদের উপত্যকার মিল পাওয়া যায় কিনা আসিফ ভাই? জঙ্গিবাদ নির্মূলে আমাদের সাধারণ জনগণের কি করার আছে, আপনি যদি একটু বিস্তারিত আমাদের বলেন। এই জিনিসটা তো বললেন, আমি তো তখন ছোট ছিলাম, যখন ছোট ছিলাম না, মানে ইউনিভার্সিটিতে ছিলাম, টুইন টাওয়ারের হামলা যখন হয়, সেই সময় হচ্ছে গিয়ে মানে এলাকায় দেখলাম হঠাৎ একটা উত্তেজনা, এবং টিভিতে দেখেছি যে টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। তখন তো এত ভালো বুঝতে পারিনি যে বিষয়টা কি হলো, কিছু একটা হয়েছে বোধহয়, কিন্তু এলাকায় দেখলাম একটা উত্তেজনা, বিশেষ করে যারা ইসলামপন্থী এবং যারা বামপন্থী তাদেরকে দেখলাম মিলেমিশে গেল। এখন মানে আলাদা করাটা আর যাচ্ছিল না যে কে বামপন্থী আর কে ইসলামপন্থী। তখন দেখলাম যে বামপন্থী ইসলামপন্থী মিলেমিশে প্রায় পার্টি করতেছে এবং আনন্দ উচ্ছ্বাস করতেছে যে আমেরিকাকে একটা দেয়া গেছে। কিন্তু আমার তখনই মনে হচ্ছিল যে এই যে
একটা এত বড় একটা বিল্ডিং এর ভেতরে যে বিমান নিয়ে ঢুকে পড়লো, এতে তো সাধারণ মানুষই মারা গেল। এটা তো এমন না যে আর্মি যুদ্ধ হয়েছে বা দুই পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে এসে যুদ্ধ করেছে, তা তো না। বিমানে যেই লোকেরা ছিল, সেই অফিসে যেই লোকেরা ছিল, সেই লোকেরা নিরীহ লোকজন মারা গেল। যারা অফিস করতে এসেছিল তাদের তো বউ বাচ্চা ছিল, পরিবারের কাছে ফেরত যাওয়ার কথা ছিল। তাদের পরিবারের যে সদস্যরা তারা তো তাদের জন্য অপেক্ষা করছিল। এটা তো আমার সাথেও হতে পারতো। আমি অফিসে গেছি, আমি যদি আমার যদি এরকম অবস্থা হয়, আমার পরিবার তো আমার জন্য অপেক্ষা করবে। আমার সন্তান, আমার ওয়াইফ, তারা তো আমার জন্য অপেক্ষা করবে। এই জিনিসটা যখন আমি তাদেরকে বলতে গেলাম যে এটা তো সাধারণ মানুষকে হত্যা করাটা, এটা কিভাবে একটা বিপ্লব হয়, এটা কিভাবে আমেরিকার দাঁত ভাঙা জবাব দিয়েছে, আমেরিকাকে খুব মানে মানে ইয়া করে দিছে। তখন আমি দেখলাম বাংলাদেশে ওসামা বিন লাদেনের টি শার্ট বের হইলো, রাতারাতি ওসামা বিন লাদেনের টি শার্ট বের হইলো, এবং লোকজন ইউনিভার্সিটিতে দেখলাম যে লোকজন পরে আসতেছে, টি শার্ট পরে আসতেছে ওসামা বিন লাদেনের, এবং তারা খুব উচ্ছ্বাস করতেছে। এবং এলাকার যে বামপন্থী বড় ভাইরা ছিল, সেই বামপন্থী বড় ভাইরাও বললো যে ঠিকই আছে, এটা তো আমেরিকাকে এটা দেওয়ার দরকারই আছে। সেই যে যেই বামপন্থী বড় ভাইরা সেই দিন আমাকে এই কথাগুলো বলেছিলেন, তাদের ভিতরে বেশিরভাগ কিন্তু এখন আমেরিকা প্রবাসী। এই জিনিসটা আপনাকে বলে রাখলাম যে তারা কিন্তু এখন আমেরিকাতে থাকেন এবং আমেরিকার নাগরিকত্ব পর্যন্ত নিয়ে ফেলছেন। মানে তারা তাদের শ্রেণীসূত্র নাই, বুর্জোয়া সব সব ঠিক হয়ে গেছে, সব ঠিকঠাক। সব আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন এবং সেখানে তারা পার্মানেন্ট রেসিডেন্ট, অনেকে সিটিজেন হয়ে গেছেন এবং এখানে সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে বসবাস করছেন। কিন্তু তার আগ পর্যন্ত এই যে যখন এই আক্রমণগুলো হয়েছে, সেই সময় পর্যন্ত কিন্তু চরম আমেরিকা বিরোধী, আমেরিকা সাম্রাজ্যবাদী, আমেরিকা এটা সেটা নানা কথাবার্তা শুনতাম। এবং যে ইসলামপন্থীরা ছিলেন, সেই ইসলামপন্থীদের মধ্যে অনেকে কিন্তু এখন ইউরোপ, আমেরিকাতে বসবাস করছে।